পেশায় তিনি সাংবাদিক। আবার এই যে বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজোর এক একটা করে থিম সং শোনা যাচ্ছে এক একটা মণ্ডপে, এই থিম সং এর প্রবক্তাদের অন্যতম তিনি গৌতম ব্রহ্ম। নমস্কার, আকাশবাণী মৈত্রী সংবাদে আপনাকে স্বাগত। চিকিৎসক, নার্স এরা যেরকম কোভিড চিকিৎসায় একেবারে সামনের সারিতে থেকে লড়েছেন, সেরকম সাংবাদিকদেরও একটা লড়াই চলে। যেহেতু আপনি পেশাটায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আপনার যদি একটু কাজের অভিজ্ঞতার কথা আমাদের ছোট করে শুনিয়ে দেন, তারপরে আমরা আপনার নেশার কথার দিকে যাব, প্যাশনের। কোভিড নিয়ে কাজ করার একটা অদ্ভুত অভিজ্ঞতা, বিশেষ করে এইরকম অতিমারিত গত 100 বছরের মধ্যে আগে কখনো আসেনি। সেই কারণে একদমই অজানা অচেনা একটি শত্রু সাংবাদিকদের। কাজটা যে কত ভয়ঙ্কর এবং কঠিন ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। একটা আতঙ্ক ভেতরে ভেতরে যে কাজ করতো না তা নয়, সব থেকে বড় কথা রোগটা সম্বন্ধে কোনো তথ্যই সেই অর্থে আমাদের কাছে মজুদ ছিল না, ডাক্তারদের কাছেও ছিল না। খুবই স্পোরাডিক্যালি কিছু কিছু ইনফরমেশন আমরা বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে আমরা পাচ্ছিলাম। আমার এখনো মনে আছে বেলেঘাটাতে যখন নাকি একজন মেয়েকে, যে মেয়েটি বিদেশে পড়াশোনা করে, সেই মেয়েটি এসেছিল এবং তার সঙ্গে তার পুরুষ বন্ধুটিও এসেছিল। আমরা দেখেছিলাম মানে ভয়ঙ্কর পরিমাণ আতঙ্ক তাদের পরিবারের সবার চোখে মুখে। এবং আমাদের কিন্তু সমস্ত কিছু অগ্রাহ্য করে গিয়ে দৌড়ে ছুটে তার বাবাকে, তার পুরুষ বন্ধুটির আমাদের ইন্টারভিউ নিতে হয়েছিল। বেলেঘাটা আইডি সেই সব চিকিৎসকদের যারা প্রতি মুহূর্তে কোভিড পেশেন্টদের দেখভালের দায়িত্বে ছিলেন, সবার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রাখতে হচ্ছিল। তারপরে নাইসেডে আমাদের যোগাযোগ রাখতে হচ্ছিল। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা একদম জাস্ট যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে এমআর বাঙ্গুর হাসপাতাল টালিগঞ্জে, সেখানে কোভিড হাসপাতাল হিসাবে তখনও ঘোষণা করা হয়নি। আমরা যারা সাংবাদিকতা করি আমরা জানি যে আমাদের একটা অদ্ভুত টার্ম আছে, সেটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ স্টোরি। আমাদের সবসময় এই এক্সক্লুসিভ স্টোরি করার একটা প্রবণতা থাকে সবার মধ্যে। সেই তাড়না থেকেই আমি একটি সংবাদ সংগ্রহ করেছিলাম টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতাল। সেই হাসপাতালটা কোভিড হাসপাতাল হতে চলেছে। যে ওয়ার্ডটা কোভিড ওয়ার্ড হবে সেই ওয়ার্ডে যাই এবং সেখানে পুরোটা ভিডিও করি। এখন তো আমাদের প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক তাদের শুধু খবরের কাগজে লিখলে চলে না, আমাদের প্রত্যেকটা কাগজের সঙ্গে পোর্টালের জন্য ভিডিও করতে হয়। মানে অনুমান সত্যি করে দেখা যায় যে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক পি উলগানাথন তিনিও এসে হাজির হন সেই সময় মিটিং করার জন্য, এবং আমাদের স্টোরিটা তখন স্ট্যান্ড করে আর কি, দাঁড়িয়ে যায়, এবং আমরা স্কোর করি আর কি আমাদের ভাষায়। বেশ কিছু কোভিড সংবাদ যেগুলো আমরা ব্রেক করার সুযোগ হয়েছে, তাতে পরিচিতি বেড়েছে আমাদের। আমাদের প্রধান সম্পাদক প্রতি মুহূর্তে আমাদের আপডেট করেছেন বিদেশে কোন জার্নালে কোন খবর কোভিড নিয়ে বেরোলো। পরে আমরা এখানকার ভাইরোলজিস্টদের সঙ্গে কথা বলতাম, ডাক্তারদের সঙ্গে কথা বলতাম, লোকাল ইনপুট নিয়ে আমরা ওই ইন্টারন্যাশনাল ওই জার্নালগুলো থেকে খবর করতাম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যখন ওই জনতা কারফিউ ঘোষণা করলেন, তারপর থেকেই এই লড়াইটা আমাদের শুরু হয়েছে। সেই যে শুরু হলো আমাদের লড়াইটা, আমাদের যুদ্ধটা আমাদের কিন্তু এখনো চলছে, এবং সেই যুদ্ধ কিন্তু কমার কোন রকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের এখানে কোভিড সংক্রমণের মাত্রা কিন্তু কমছে না, সুস্থতার হার বেড়েছে এটা বলা যায়, কিন্তু সংক্রমণ কমেছে এটা কিন্তু আমরা বলতে পারছি না। এছাড়া আরো বেশি চিন্তার বিষয়, আমাদের ভারতবর্ষে প্রচুর উৎসব হয়। এবার আমাদেরও কিন্তু দুর্গাপুজো আর 1 মাসও দেরি নেই। আমাদের কোভিড কেয়ার নেটওয়ার্ক বলে একটা তৈরি হয়েছে, যারা কোভিড নিয়ে অযথা আতঙ্ক দূর করার জন্য কাজ করছেন। নানা জায়গা থেকে, নানা প্ল্যাটফর্ম থেকে কিন্তু মানুষকে অ্যাওয়্যার করার একটা কাজ চলছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড তৈরি করে দিয়েছেন, যারা আমাদের এখানকার কোভিড প্রোটোকল কি হবে, অ্যাডভাইজারি কি হবে, সবকিছু কিন্তু একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে সেটা মনিটরিং করার একটা নিরলস প্রচেষ্টা চলছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা মিশ্র অভিজ্ঞতা সাংবাদিক হিসাবে বলতে পারেন। আমি আপনার প্যাশনের দিকটা একটু চলে যাই। হ্যাঁ, এটা একটু বেশ অন্যরকম বিষয় আর কি। আমার যারা খুব ঘনিষ্ঠ তারা আমাকে গায়ক সাংবাদিক বলে মাঝে মধ্যে মজাও করেন আর কি। এইটার পেছনেও কিন্তু খবরের কাগজের একটা বড় ভূমিকা আছে। আজ থেকে প্রায় 16 বছর আগের কথা বলছি, এখন আমি সদ্য এই প্রফেশনে পা রেখেছি। আমরা জেনেছি যে সাংবাদিকদের এটাও জানতে হয় যে কতটুকু লেখা উচিত নয়। একদম
মানে কতটা লেখা উচিত তার থেকে লেখা উচিত নয়টা আরো বেশি জানা উচিত। আমার তখন মনে হয়েছিল যে কিছু কিছু ইনফরমেশন সেগুলো বোধহয় আমরা লিখতে পারলে ভালো হতো, যেগুলো যে কোনো কারণেই হোক আমরা লিখে উঠতে পারিনি। তখন আমি মনে হয়েছিল একটা আলাদা প্ল্যাটফর্ম যদি আমার হয়, আমার হাতে থাকে, যেগুলো আমি খবরের কাগজের মাধ্যমে জানাতে পারলাম না, সেইগুলো যদি আমি গান আকারে ধরে রাখতে পারি, তখন কিন্তু আমি জোয়ার বলে একটি ব্যান্ড তৈরি করি, আমি এবং দেবমাল আমার এক বন্ধু, এবং আমরা কিন্তু তখন সৌরভ গাঙ্গুলির বাদ পড়া সেটা নিয়ে আমরা গান লিখেছিলাম। পুলিশ ডেকে ধরিয়ে দিতাম চ্যাপেল মোড়েকে, পাওয়ার কে জোকার বানাতাম কার্টুনে কে একে দাদাকে, দলে না নিলে দাদাকে দল থেকে বাদ দিলে, পুলিশ ডেকে ধরিয়ে দিতাম চ্যাপেল মোড়েকে, পাওয়ার কে জোকার বানাতাম কার্টুনে কে একে দাদাকে, দলে না নিলে দাদাকে দল থেকে বাদ দিলে। সর্বভারতীয় বেশ কিছু চ্যানেল এসেছিল আমাদের কভার করার জন্য। পাকিস্তানের ডন পত্রিকাতে আমাদের নিয়ে রিভিউ বেরিয়েছিল এই গানটা নিয়ে। কিরণ মোড়ে রিয়াকশন দিয়েছিলেন। খবরের গান থেকে পুজোর গানে কিভাবে এলেন? আচ্ছা, তার আগে একটু বলে নি, সেটা হচ্ছে যে সুনামি হলো, তখন সুনামির সময় আমরা সুনামির গান গাইলাম। তারপরে ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো, দূরদর্শন রিকোয়েস্ট করলো যে তোমরা ওলে ওলে বলে আমাদের একটা গান বেঁধে দাও, আমরা একটা ওলে ওলে বলে গান, জি 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 দান না অরিশোনা অরিশোনা রোনাল্ডিনো আর্জেন্টিনা আর্জেন্টিনা মেসি না বেকহাম আওয়েন না রুনি, এ পাবে সোনার বুট বল না দেখি, মারাদোনা পেলে বাবা কাইজার প্লাতিনির উত্তরসূরি হবে কে, মারাদোনা পেলে বাবা কাইজার প্লাতিনির উত্তরসূরি হবে কে, চল জার্মানিতে বিশ্বকাপে চুমুক দিতে, চল জার্মানিতে বিশ্বকাপে চুমুক দিতে, চল জার্মানিতে বিশ্বকাপে চুমুক দিতে, ওলে 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 গোল। দূরদর্শন তখনও প্রত্যেকের বাড়িতে বাড়িতে বাজতো, খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা। তারপরে যেটা হলো যে ওই খবরের সুবাদে পুজোর খবরাখবর করতে যাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে। আমি আজ থেকে 14 বছর আগের কথা বলছি। তখন কয়েকজন থিম শিল্পীর সঙ্গে আলাপ হলো। শিল্পী অনির্বাণ দাস নামটা বিশেষভাবে বলতে হয় আর কি। ও একটা থিম নিয়ে কাজ করছিল যে শতরূপে তোমাকেই বরণ করি। আমাকে বললো যে গৌতম না, এরকম তুমি যদি একটা লেখা লিখে দাও। লেখা লিখলাম, সেটা প্রকাশিত হলো, সেটা খুব ভালো রেসপন্স। তখন আমার হঠাৎ মাথায় হলো যে শনিমান একটা কাজ করা যায়, আমি যদি একটা গান বেঁধে দিই তোকে, এটা দিয়ে দেখার সঙ্গে শোনাটাকে মিশিয়ে দিতে পারলে দেখাটা আরো বেশি প্রমিনেন্ট হবে। আমাদের প্রথম সিং সং আর কি, পতিত পাবনী গঙ্গা আম্রপালির নূপুর পায়, ইমরানা ম্যাডোনা কল্পনা চাওলায়, তোমাকে খুঁজি আমি তোমাকেই চাই, অতিথি পাবনী গঙ্গায় আম্রপালির নূপুর পায়, বোধি বৃক্ষের ছায়ায় মাদার তেরিজায়, তোমাকে খুঁজি তোমায় চাই, তোমাকে খুঁজি তোমায় চাই, তোমাকে খুঁজি তোমায় চাই, দুর্গতি নাশিনী মাগয় অসুর দলনী, শান্তি স্বরূপিনী, শতরূপে তোমাকেই বরণ করি, দুর্গতি নাশিনী অসুর দলনী বিশ্বজননী, শতরূপে তোমাকেই বরণ করি, দুর্গতি নাশিনী অসুর দলনী বিশ্বজননী, শতরূপে তোমাকে বরণ করি। তারপরে করলাম আর একটা থিম সং, ওই বলমা দুর্গা বল বলে, যে দুর্গাকে প্রশ্ন করা হচ্ছে, কেন ভূস্বর্গ রাঙা হলো রক্তস্থানে, বলমা দুর্গা বল, কেন পংক্তি বিস্ফোরণ লোকাল ট্রেনে, বলমা দুর্গা বল, কেন টুইন টাওয়ার ভাঙে বিন লাদেনে, বলমা দুর্গা বল,
দুর্গে দুর্গতি নাশিনী বল মা দুর্গা বল, দুর্গে দুর্গতি নাশিনী বল মা দুর্গা বল, দুর্গে দুর্গতি নাশিনী বল মা দুর্গা বল। কাশ্মীর থেকে কন্যাকুমারী বরিশধরা মাঝে শান্তির বাড়ি। তারপরে আমাদের যেটা মনে হলো, আমরা যদি এই যে গানগুলো তৈরি হচ্ছে, শুধুমাত্র আমরা গান বানাচ্ছি তা নয়, আরো অনেক শিল্পীরা আছেন যারা থিম পুজোর গান তৈরি। যদি এরকম একটা প্ল্যাটফর্ম করা যায় যেখানে এই সমস্ত গানগুলোকে আর্কাইভ করে রাখা যাবে, সংরক্ষণ করা যাবে, সেই ভাবনা থেকে দুর্গা দুর্গা বলে একটা ইউটিউব চ্যানেলের আমরা তৈরি করি। যে গানটা যত বেশি ভিউ হবে বা যত বেশি লাইক হবে, একটা অঙ্কের মতো আছে, সেইটা দিয়ে বিচার করে আমরা প্রাইজ দেবো একটা। সেই প্রাইজটার নাম হচ্ছে আবহমান অ্যাওয়ার্ড, মানে আবহের মান। 2019-এ আমরা প্রায় গোটা সাথে কাজ করেছিলাম আলিপুর 78 পল্লী, ওখানে একটা আমরা অদ্ভুত এক্সপেরিমেন্টাল কাজ করেছিলাম। বিশ্রাম, ওখানকার থিম ছিল। তো আমরা ঘুমপাড়ানির গান যেটা, হ্যাঁ সেটা, ওই গানটা আমার কন্যাকে দিয়ে গাওয়ানো হয়েছিল এবং সঙ্গে আরেকজন আমার সহশিল্পী ছিলেন। মানে কথাটা একটুখানি চেঞ্জ করা হয়েছিল। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই মায়ের চোখে বসো, ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই বাবার চোখে বসো, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়ী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়ী। এর সঙ্গে বাগেশ্রীর রাগের একটা আলাপ ছিল। বাগেশ্রী রাগ অনিদ্রা দূর করতে খুব এফেক্টিভ। তারা মাছে ভাতে বাঙালি, দেবদারু ফটক বেহালা, তিমির বিশ্বাসকে দিয়ে গাওয়ানো হয়েছিল। মাছে ভাতে বাঙালির পুজো মানে খুশি, পুজো মানে উৎসবে ভালোবাসাবাসি, পুজোতে খুশির ঢেউ বেজায় মজা, পুজোর কদিন আমরা সবাই রাজা।